যেন পাতাল ফুঁড়ে উঠে আসতে শুরু করলো শত শত অন্ধকারের দূত। সেই অন্ধকারের পিশাচ যাদের জন্ম হয়েছিল সেই মৃত গর্ভের রক্ত পচা স্তন্য প্রাণ থেকে। তাদের গায়ের গন্ধ এত তীব্র যে যেন মনে হচ্ছে শয়ে শয়ে পচা ইঁদুর একসঙ্গে বাস করছে। তাদের শরীর দেখতে ঠিক যেন পোড়া ঝলসে যাওয়া বাঁদরের মতো। তাদের শরীর থেকে ঝরছে অজস্র মল কীটাণু। তাদের চোখ নেই, চোখের জায়গায় কালো গর্ত, পা উল্টো দিকে বাঁকানো, হাওয়ায় ভেসে বেড়ায়। জিহ্বা থেকে কুয়াশার মতো বিষাক্ত পচা লালা ঝরছে। তাদের হাতের আঙুলের নখ থেকে ঝরে পড়ছে কীট ভর্তি জমাট বাঁধা সাদা পুঁজের ন্যায় শ্লেষ্মা। একে একে ধেয়ে এলো আমাদের দিকে, কিন্তু গণ্ডির ভেতরে প্রবেশ করতে না পেরে আছাড় খেয়ে পড়ছে। আর সেই বিশ্রী পচা দুর্গন্ধ। আপনাদের তারানাথ তান্ত্রিকের জলপিশাচের গল্পটা নিশ্চয়ই মনে আছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে গল্পটা ওখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু না, গল্পটা এখানেই শেষ নয়। জলপিশাচ তো জল থেকে উঠে বাতাসে মিলিয়ে গেল, কিন্তু তারপর মহাডামর তন্ত্রে উল্লেখিত বুদ্ধিহীন, আবেগহীন ও ভয়ানক নিষ্ঠুর ক্ষতি সাধনকারী হলো এই অন্ধকারের দূত। তার হাত থেকে কি এত সহজেই নিস্তার পাওয়া যায়? কি হলো শেষ পর্যন্ত সেটা জানবেন না? দি নাইট অফ থ্রিলসে আজ আপনাদের জন্য ঈশ্বরচন্দ্র সার্বভৌমের কলমে জলপিশাচের অন্তিম খণ্ড অবলম্বনে কাল চক্রের পিশাচ। তাহলে শুরু করা যাক। কিশোরী বলল, কিন্তু আপনার উপর রাগের কারণটা তো ধরতে পারলাম না। তারানাথ বলল, কারণ আমি তাকে আশ্রয়চ্যুত করতে যাচ্ছি। যে এই ধরো না, তোমাকে যদি তোমার আশ্রয় স্থান থেকে কেউ বিতাড়িত করে, তুমি ক্ষোভ প্রকাশ করবে না? হ্যাঁ, তো সর্ষের ফুলের মধু দিয়ে মাখা চার প্রাণীটা সহ্য করতে পারছিল না। সর্ষে বা তার ফুলের মধু প্রেত বিতরণী কর্মে লাগে। দুধনাথ খাঁটি মধুই দিয়েছিল ঠিকই। ওই যে বললাম, সজ্জল অতিথি বৎসল অবিনাশবাবুর একটা উপকার করেই যাই। দিঘির চারিদিকে ঘুরে মুঠো মুঠো চার ছড়িয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটা জমাট অন্ধকারের স্তূপের মতো কি একটা জিনিস যেন উঠে ঘন মেঘের ভেতরে মিলিয়ে গেল। তারপর আর কি, বাতাস আবার বইতে শুরু করলো। পরিবেশে ভেজা লতা পাতার স্বাভাবিক গন্ধ আবার ফিরে এলো। আমি আবার জমিয়ে মাছ ধরতে বসে গেলাম। বর্ষার কোকিলটা ততক্ষণে আবার ডাকতে শুরু করেছে। এমন সময় কর্কশ শব্দে একটা বাজ পড়ল। চকিতে জানালার দিকে তাকিয়ে দেখি আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। তারানাথের দিকে ফিরে বললাম, এই রে ঠাকুরমশাই, জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। একবার বৃষ্টি এসে পড়লে আর বাড়ি পৌঁছতে পারবো না। আজ এই অবধিই থাক। কিশোরী, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। আজ বেশ অনেকদিন পর অফিস ছুটি আছে,
কিশোরীকেও বলেছি বেলাবেলি আমার বাড়িতে চলে আসতে, দুজনে বেশ কিছুক্ষণ আড্ডা মারব। কথা মতো সে দুপুরবেলা চলেও এলো। দুজনে বসে আরাম করে চা খাচ্ছি। এমন সময় সে বলে উঠল, কি হে ভাইয়া, আজ তারানাথের বাড়ি যাবে নাকি? সেদিনকে তারানাথের বাড়ি থেকে বেরিয়ে আসার পর তার কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম। কিশোরীর প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। দুপুরবেলার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে একটু গড়িয়ে নিয়ে বিকেল দিকে তারানাথের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। পথে যেতে যেতে রাস্তার ধারের দোকান থেকে তেলে ভাজা এবং গলির মোড়ের দোকান থেকে অবশ্যম্ভাবী পাসিং সইয়ের প্যাকেট কিনে তারানাথের বাড়িতে গিয়ে উঠলাম। আমাদের দেখে তারানাথ খুশি হলো, বলল, এই তোমাদের কথাই ভাবছিলাম। তোমরা এলে তাও দুটো গল্প সল্প করে সময়টাকে বেশ কাটানো যায়। তারপরে তো পুরো সময়টা একাই থাকতে হয়। জীবনে বড় একাকী পেয়ে বসেছে গো। যাক, বসো তোমরা, চায়ের জলটা বসিয়ে আসি। তারানাথের হাতে তেলে ভাজার প্যাকেটটা গুঁজে দিয়ে আমি আর কিশোরী সেই নড়বড়ে তক্তপোষের ওপর বসে পড়লাম। কিছুক্ষণ পর এক হাতে চায়ের ট্রে আর এক হাতে মুড়ির তেলে ভাজা থালাটা নিয়ে এসে তক্তপোষে রাখলো। তারপর নিজেও বসলো। অভ্যেস মতো কিশোরী তার প্যান্টের পকেট থেকে পাসিং সইয়ের প্যাকেট বের করে সামনে রাখলো। তার মধ্যে থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে কয়েকটা টান দিতে লাগলো তারানাথ। কিশোরী বলল, ঠাকুর মশাই, আগের দিনের বৃষ্টির জন্য তো গল্পটা বাকিটা শোনাই হলো না, তা আজকের ওই গল্পটা হবে নাকি? ঘুষ যখন দিচ্ছ তখন গল্প তো শোনাতেই হবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাংশ গুঁজে দিয়ে তারানাথ গল্প বলতে শুরু করলো। হ্যাঁ, তো সব কিছু স্বাভাবিক হয়ে এলো। তারপর আবার চার ছড়িয়ে জমিয়ে মাছ ধরতে বসলাম। সত্যি মাছ ছিল বটে সেই দিঘিটায়। যাই হোক, বেশ কয়েকটা পাকা রুই, কটা মৃগেল মাছ ধরে অবিনাশ বাবুকে বিদায় জানিয়ে ফিরে এলাম। তোমাদের তো আগেই বলেছি, একজন ভালো মাছ ধরিয়ে মাছ ধরে জমিয়ে খাওয়ার জন্য নয়, তার তোড়জোড়টাই আসল মজা। যাই হোক, বাড়িতে তো বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, কে কোন মাছ খাবে তাই নিয়ে। এমনি করে হাসি খুশিতে দিন কেটে যেতে লাগলো। আমিও মাস দুই পর আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কারণ তোমরা তো জানো, একটানা গৃহবাস বিধাতা পুরুষ আমার কপালে লেখেনি। পুঁটলিতে সামান্য কিছু সম্বল নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন পথ চলি, ক্লান্ত হলে কোনো গাছতলায় বসে পুঁটলিতে থাকা সম্বল দিয়েই কাজ চালাই। মাঝে মধ্যে কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই, তারপর আবার হাঁটা লাগাই। এমনি করে গিয়ে পৌঁছলাম এক নদীর ধারে। তখন শেষ বিকেলের সূর্যের আলো ম্লান হয়ে এসেছে। নদীতে তেমন স্রোত নেই। তার জলে নেমে হাত পা মুখ ধুয়ে পুঁটলি হাতড়ে যা পেলাম তা দিয়ে রাস্তার ধারের দোকান থেকে কিছুটা চাল ও ডাল কেনা গেল, এবং আজকে রাত্রিটা এখানে কাটাবো বলেই স্থির করলাম। তখন সবে সন্ধে হয়ে চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়েছে। নদীর ধারে একটা ঝুপড়ি দেখে সেদিকে এগিয়ে গেলাম, যদি মাথা গোঁজার আশ্রয়টুকু পাওয়া যায়। এগিয়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়াতে একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে এলো সেই ঝুপড়িটার মধ্যে থেকে।
আমি ভেতরে ঢুকলাম, জিজ্ঞাসা করলাম, কেউ আছেন? জিজ্ঞাসা করার সাথে সাথে গোঙানির শব্দটা আরো বেড়ে গেল। আমার এবার কৌতূহল জাগতে লাগলো। পুঁটলি থেকে দেশলাই বাক্স বার করে একটা কাঠি জ্বালালাম। তার আলোয় যা দেখতে পেলাম, ঝুপসিটার মেঝেতে একজন সাধু উপুর হয়ে পড়ে আছে। তড়িঘড়ি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার কি হয়েছে? সেই গোঙানি মিশ্রিত স্বরে উত্তর এলো, চলে যাও, চলে যাও আমার কাছ থেকে। আমি একটু অপ্রস্তুত হয়ে ভাবলাম একবার তার কপাল ও গা স্পর্শ করে দেখি। হাত বাড়াতেই আবার বিষণ্ণ স্বরে অবসন্ন কণ্ঠে আর্তনাদ করে বলে উঠল, কেন নিজেকে বিপদে জড়াচ্ছ? যাও, চলে যাও এখান থেকে, সরে যাও আমার কাছ থেকে। আমি তার কথায় কর্ণপাত না করে তাকে স্পর্শ করতেই চমকে উঠলাম। কি ভীষণ গরম, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। আমি তখনই সাধুর সেবা শুশ্রূষা করতে শুরু করলাম। নদী থেকে ভাঙা মাটির পাত্রে জল নিয়ে এসে তাতে কাপড় ভিজিয়ে জলপট্টি দিলাম। দু একবার তার দুর্বল শরীরে আমাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলো। দেশলাইয়ের আলোয় দেখেছিলাম ঝুপড়ির ভিতরে মাটির হাঁড়ি পড়ে থাকতে। যতদূর সম্ভব এখানেই সে থাকে। আমি কিছু শুকনো ডালপালা জোগাড় করে এনে আগুন জ্বালানোর ব্যবস্থা করলাম এবং সেই হাঁড়িটায় চাল ডাল চাপিয়ে দিলাম। সেই আগুনের তাপে সাধুর দেহকে উষ্ণ রাখার ব্যবস্থা করলাম। তারপর একটু খাওয়ানোরও চেষ্টা করলাম, কিন্তু জ্বর থাকায় সে বিশেষ খেতে পারল না। এমনি করেই সারা রাত জেগে তাকে সেবা করতে করতে রাত কেটে গেল। সকালের দিকে চোখটা একটু লেগে গেছিল। এমন সময় চমকিত হয়ে উপলব্ধি করলাম সাধু ঝুপসিতে নেই। ঠিক তারপরেই শুনতে পেলাম, ওং হ্রিং নমঃ কালিকা ভৈরব চিহ্নে বীজে বীজে বিভ্রান্তি রহে না, ক্লিং কৌলিনী মন্ত্রে জাগরুক রহ, অভ্যন্তর শক্তি স্থিতি করহি। চমকে উঠলাম। কোত্থেকে আসছে এই মন্ত্রধ্বনি? আস্তে আস্তে মেঝে থেকে উঠে ঝুপড়িটার বাইরে এগিয়ে এলাম। দেখি সেই সাধু নদী থেকে উঠে সোজা আমার দিকেই এগিয়ে আসছে। এক রাতের মধ্যেই যেন একেবারে সেরে উঠেছেন তিনি। আমার চোখে চোখ পড়তেই মৃদু হেসে বললেন, তুমি তো আমাকে চেনো না, তারপরেও সারা রাত সেবা করে আমাকে বাঁচিয়ে তুললে। তা না হলে আমি এতক্ষণে ইহজগতে আর থাকতাম না। আমি বললাম, একজন মানুষই তো অপর মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে, আর আপনি আমি তো একই পথেরই পথিক। এটা তো আমার কর্তব্য ছিল। তোমার কথা শুনে বেশ ভালো লাগলো। এই যা, তোমার নামটা তো জানা হলো না। দু এক কথায় বুঝিয়ে বললাম আমার বৃত্তান্ত। সাধুজির সঙ্গে আমার বেশ ভাব জমে উঠল। তার সঙ্গে কথা বলে বুঝলাম ইনি বেশ সৌম্য সাধক, সবাইকে সমান শ্রদ্ধার চোখে দেখেন। তার সম্বন্ধে আমার সম্মান ও কৌতূহল দুই উত্তর বাড়তে লাগলো। কত গৃহ সাধনাই না ইনি করেছেন এবং অনেক সাধনাতেই তিনি সিদ্ধি লাভ করেছেন। তার দৈবিক ক্ষমতাও কিছু কম নয়।
আমি নিচু হয়ে তাকে প্রণাম করতে গেলে তিনি সংকুচিত হয়ে বললেন, আরে আরে, কি করছো কি? আবার পায়ে হাত কেন? সাধুজি, আপনি সিদ্ধ পুরুষ। কত সাধনায় আপনি যে সিদ্ধি লাভ করেছেন, আমাকে একটা আশীর্বাদ করুন। আরে ধুত, আমি তোমার আর 5 জনের মতো সাধারণ মানুষ। এই তিনি আমাকে পাঠিয়েছেন, আর তিনি ডাক পাঠালেই আবার ফিরে যেতে হবে? এমনি ভাবেই দিনটা কেটে গেল। সে রাত্রে কত গল্পই না তিনি করলেন। তার শৈশব, গুরু দীক্ষা, সাধনা এসবের মধ্যে দিয়ে। পরের দিন ভোরে তার কাছ থেকে বিদায় নিতে চাইলে তিনি আমাকে তার কাছে ডাকলেন। দেখলাম তার চোখ চিকচিক করছে। বললেন, তোমাকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না, কিন্তু ভাই, এখন তোমার কিন্তু খুব বিপদ, এবং তা অজান্তেই তোমার জীবনে কাল হয়ে প্রবেশ করেছে। গত পরশু রাত্রে এই কারণেই তোমাকে আমার কাছে আসতে দিতে আমি চাইনি। আমি এক মুহূর্ত অবাক হয়ে গেলাম। কোন বিপদের কথা বলছে লোকটা? আমি কিছু বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, কেমন বিপদ সাধুজি? সাধু এক মুহূর্ত আমার চোখের দিকে তাকালে, তারপর বললেন, তাহলে সবটা তোমাকে খুলেই বলি। আমার গুরু এক মারণ শক্তির আশীর্বাদ প্রাপ্ত তান্ত্রিক কবচ উপহার পেয়েছিলেন তাঁর গুরুর কাছ থেকে, প্রিয় শিষ্য হওয়ার জন্য। আবার সেই গুরু তাঁর গুরুর প্রিয় শিষ্যর জন্য উপহারও পেয়েছিলেন, এবং সেটা হাত বদল করে এসে পৌঁছায় আমার কাছে। সঙ্গে এক দায়িত্ব, এই কবচ তুলে দিতে হবে তার আসল উত্তরাধিকারীর হাতে। গুরু এই জন্যেই তার প্রধান ও প্রিয় শিষ্যের হাতে এই উপহার স্বরূপ দায়িত্ব দিতেন, যাতে তারা তার আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারে। কারণ গুরু সতর্ক ছিলেন, কোনো বদ দুষ্ট লোকের হাতে পড়লে সে এই বজ্র কবচের ক্ষমতাকে অপব্যবহার করতে পারে। আমার সহপাঠীদের মধ্যে একজনের মনে এই শক্তিকে আত্মসাৎ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তাই লোভের বশে সেটা চুরি করতে যায়, এবং গুরু জানতে পেরে তাকে তাড়িয়েও দেয়। সে এই অপমান সহ্য করতে না পেরে ওই বজ্র শক্তিকে নিজের করতে কঠিন পিশাচ সাধনা শুরু করে। খারাপ শক্তিদের বশ করে তাদের দিয়ে নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনায় সে মত্ত হয়ে ওঠে, এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ছল করে গুরুকে হত্যাও করে। আমি যখন গুরুর কাছে উপস্থিত হই, ততক্ষণে তিনি ধুঁকছেন। মারা যাওয়ার আগে এই বজ্র কবচের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে বললেন, একদিন এই কবচে আসল উত্তরাধিকারী আসবে, আর তার হাতে সময় মতো তুলে দিও। আমি জিজ্ঞাসা করলাম, তাকে আমি কিভাবে চিনব গুরুদেব? তিনি বললেন, নীল থেকে আগুন জাগে, চক্র ঘুরে শব্দ ভাগে, যার নিঃশ্বাসে ধ্যান জ্ঞান জাগে, তার ওই হাতে শক্তি লাগে। চতুর্বেদীর 4টি রথ, চতুর্বজ্র জানে পথ, নাথ নয় সে নীরব ধাম, তার হাতে দিও সেই জানে নাম। বলে গুরুজি দেহ রক্ষা করলেন। কিন্তু এ কথা আপনি আমাকে বলছেন কেন?
আমি তো তার উত্তরাধিকারীকে চিনিও না, আর এর জন্য আমারই বা বিপদ কি? গুরুর কথার অর্থ আমি যতটুকু উদ্ধার করতে পেরেছি, গুরু এটা তোমাকেই দিতে বলে গিয়েছেন। তার কথা শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। এই কবজের আমি উত্তরাধিকারী মানে? এদিকে সাধুজি বলে চলেছেন, যেহেতু এটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তাই ও সেটা টের পেয়ে তোমার ক্ষতি করতে চাইবে, কিন্তু ভবিষ্যতে এটা তোমার দরকারও পড়বে। সেই কারণে এখন তোমার ঘোর বিপদ তাড়ানাথ। তোমাকে আমি একটা মন্ত্রও শিখিয়ে দিচ্ছি। ওং রিং ব্রজং রক্ষ রক্ষ ওং কৌশং উল্কাজাতং চক্রধারিণীং রক্ষ রক্ষ ত্রাহি মাং। এই বলে তিনি পুঁটুলি থেকে সেই মারণ ক্ষমতাধারী বজ্র কবচ বের করে আমার হাতে তুলে দিয়ে বললেন, এই নাও, আজ থেকে এই বজ্র কবচের ভার তোমাকেই দিলাম। কেমন? সেটা হাতে নিতেই আমার কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো। কিশোরী বলল, সে কেমন অনুভূতি ঠাকুরমশাই? আর সেই কবচটা দেখতেই বা কেমন ছিল? বজ্ররেখার চিহ্ন খোদাই করা একটা ধাতব চাকতি, ক্ষয়ে যাওয়া কালো তামার মতো দেখতে, কিন্তু তার ওপর খোদাই করা ছিল 4টি দিক চিহ্ন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর প্রত্যেক চিহ্ন থেকে 4টি সূক্ষ্ম রেখা বেরিয়ে একটি কেন্দ্রে মিশেছে। আর সেটা হাতে নিতেই, যেহেতু দাদুর জিনিস, ঠান্ডাই ছিল, কিন্তু খানিকক্ষণের মধ্যেই সেটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে বেশ ভালোই গরম হয়ে ওঠে। আমার কেমন যেন সব একটু বাঁধো বাঁধো লাগছিল, কিন্তু তারপরেও আমি সেটা সাধুকে আর ফিরিয়ে দিলাম না। যদি ফিরিয়ে দিলে তিনি কিছু মনে করেন, মনে মনে দুঃখ পায়, তাড়াতাড়ি করে পুঁটলির মধ্যে আমি সেটা বেঁধে নিলাম। তারপর সাধুজির কাছ থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে শুরু করলাম। অমনি করে আবার পথ চলি। তারপরে এক সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম বেতচালা নামে এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটায় ঘনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়ি আর আমজাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10 খানা ঘর মাঝখানের উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে কখানা গরু সাজালের দোয়ার মধ্যে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দিতেই সন্ধ্যা আরতি কানে এলো। সব মিলিয়ে একটা গৃহস্থ বাড়ির আভাস পাওয়া যাচ্ছে। আমাকে নতুন দেখে মধ্যবয়স্ক একজন লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে খুঁজছেন? আপনাকে তো এর আগে এ গায়ে কখনো দেখিনি। আমি বললাম, আমি ব্রাহ্মণ মানুষ, অনেক দূর থেকে আসছি, রাত্রিটা এখানে থাকতে চাই। তাই শুনে সে ব্যস্ত হয়ে আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল, বসালো, পা ধোয়ার জল দিল। ক্রমে জানতে পারলাম সেই বাড়ির মালিক, বেশ ভালো লোক, নাম বিশ্বনাথ ঘোষ। সে বলল, এই যে দেখুন ঠাকুরমশাই, আমি আপনার মতো ব্রাহ্মণ মানুষকে সেবা করতে পারছি। আমার কতটা সৌভাগ্য বলুন, এই জীবনে কিছুটা পূর্ণ অর্জন হবে। আমি মনে মনে লজ্জিত হলাম। সত্যি বিশ্বনাথ ঘোষ অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ।
তার যত্নে কোনো ত্রুটি ছিল না। সেদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে দালান ঘরে শুয়ে পড়লাম। তখন মাঝরাত হঠাৎ আমায় যেন কে ডেকে উঠল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার কথা শুনতে পাচ্ছেন? তাড়াতাড়ি উঠে বসলাম। কে ডাকে আমায়? বাইরে এলাম, কাউকে দেখতে পেলাম না। আবারও শুতে গেলাম। খানিকক্ষণ পর আবার সেই ডাক। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাদের খুব বিপদ ঠাকুর মশাই, আপনি শুনতে পাচ্ছেন? কে ডাকছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এই গলা আমার খুব চেনা। কোথায় যেন শুনেছি, কোথায় কোথায় আমি কিছুতেই মনে করতে পারলাম না এটা কার গলা। হঠাৎ মনে পড়ল এ তো আমাদের পাশের গ্রাম কলসেমারি গ্রামের অবিনাশ চাটুর্যের গলা। এই তো গতবার এই বাড়ি ছাড়ার সময় তার দিঘি থেকে জমিয়ে মাছ ধরে এলাম। হঠাৎ তিনি আমাকে ডাকছেনই বা কেন? আর কোন বিপদের কথাই বা তিনি বলছেন? কিশোরী বলে উঠল, 1 মিনিট ঠাকুরমশাই, উনি ওখানে উপস্থিত না থেকে আপনাকে ডাকলেন কিভাবে? তারানাথ বলল, ও, তোমাদের তো বলা হয়নি। গতবার তার বাড়ি থেকে ফেরার সময় তাকে বলে এসেছিলাম যদি আমায় কোনোদিন দরকার হয় তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন। যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারবো। যাই হোক, গ্রামে বিপদ, চুপ করে তো আর বসে থাকা যায় না। ফলেই পরের দিন সকালে বিশ্বনাথ ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম খোলসেমারির গ্রামের পথে। মাঝে এক রাত গাছতলায় আশ্রয় নিলাম। এমনি করে পরদিন ভোরে গ্রামে পৌঁছালাম। গ্রামে পা দিতেই বুঝলাম গ্রামটা যেন আমার চেনা সেই গ্রাম নয়। কিছু একটা যেন বড় পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমার গ্রাম পেরিয়ে কলসেমারি গ্রামে পৌঁছানো যায়, প্রথমটা মনে হলো খুব ভোর ভোর এসে পড়েছি। তারপরেও বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু তাও আলো ফুটলো না। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিন্তু নয়। না, পুরো অন্ধকার নয়, যেন মনে হচ্ছিল পুরো গ্রামটা, গ্রামের আকাশ, সব জায়গায় একটা ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। যেন অশুভ কোনো কিছুর প্রভাব আচ্ছন্ন করে রেখেছে দুই গ্রামের আকাশ জুড়ে। আর বাতাসে কেমন একটা অপ্রীতিকর গন্ধ। তোমাদের তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার কিছু সামান্য ক্ষমতা আছে এই সব বোঝবার। কিন্তু কি হচ্ছে তা বুঝতে না পেরে আমার গ্রামের মধ্যে দিয়ে সোজা খালসেমারি গ্রামের অবিনাশ বাবুর বাড়িতে গিয়ে উঠলাম। পাশাপাশি দুই গ্রাম, যেতে খুব একটা বেশি সময় লাগে না। আমাকে দেখতে পেয়েই তিনি ব্যস্ত হয়ে ছুটে এসে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি এসেছেন? দেখুন ঠাকুর মশাই, দেখুন গ্রামের কি অবস্থা। আজ দিন 10 হয়ে গেল, সূর্যের মুখটুকু দেখতে পাইনি। আকাশ কালো ঘন মেঘে ছেয়ে রয়েছে। শুধু তাই নয়, গ্রামে একটা করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না তারা কোথাও উধাও হয়ে যাচ্ছে। কোন অভিশাপ লাগলো আমাদের এই দুই গ্রামে ঠাকুর মশাই? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কিন্তু এসব হলো কি করে? জানি না ঠাকুর মশাই, এই দেখুন না, একে একে আপনাদের গ্রামে দুধনাথ শিবু আর আমাদের গ্রামে রামু হাড়ু
আর কালকে থেকে আমার ছেলেকেও পাওয়া যাচ্ছে না। তাই তো কালকে রাতে আপনাকে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে ডাকলাম। ভগবানের অশেষ কৃপা, আপনার কাছে আমার ডাক পৌঁছে দিয়েছে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, বাঁচান আমার ছেলেকে, আমাদের রক্ষা করুন এই কাল শক্তির হাত থেকে ঠাকুরমশাই। আমার তখন মনে পড়ে গেল সেই সাধুজি আমায় বলেছিলেন আমার নাকি ঘোর বিপদ। তবে কি এই বিপদের কথাই বলেছিলেন তিনি? এখন আমি একটু আন্দাজ করতে পারছি কে এই কাজটা করেছে। শুধুমাত্র এই বজ্র কবচের জন্য আমার গ্রাম, আমার জন্মস্থান আর এই মানুষগুলোকে এমনভাবে বিপদে ফেলেছে। আমার বাড়ির লোক তারা কেমন আছে? এক্ষুনি তাদের কাছেও যেতে হবে। আমি অবিনাশ বাবুকে বললাম আমি একটু পরে আসছি, কিছুটা জোগাড় যন্ত্র করতে হবে। বলেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় ছুটতে বাড়িতে পৌঁছালাম। আমাকে দেখে গ্রামে একটা জটলা শুরু হলো। তার মধ্যে থেকে সিধু গুঁড়োর কথা কানে এলো। ভগবান ওকে ঠিক সময় আমাদের কাছে পাঠিয়েছেন। দেখো, ও যদি কিছু করতে পারে। আমাদের ছেলেগুলো যে কোথায় আছে কে জানে। হে জগদীশ্বর, ওদের রক্ষা করো। আমাকে দেখা মাত্রই বাবা আমাকে জড়িয়ে ধরলেন। তারা তুই এসেছিস? দেখ গ্রামের কি অবস্থা। আমিও খুব অবাক হয়ে গেলাম। এই আমার সেই ছোটবেলাকার গ্রাম, যেখানে শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে। আমার আজ সেই গ্রামের এমন দুর্দশা। বাবা বললেন, আর তোর চিন্তায় তো তোর মা খাওয়া দাওয়া ত্যাগ করে বিছানা নিয়েছে। কি নাকি এক স্বপ্ন দেখেছে, সেটা নিয়েই ভয়ে আছে। যা তোর মার কাছে যা। তোকে দেখে যদি একটু শান্তি পায়, যা তুই এক্ষুনি যা মায়ের কাছে। ছুটে মার কাছে গেলাম। বিছানা ধারে বসে তার হাত দুটো আমার হাতের মুঠোয় চেপে ধরলাম। তুই এসেছিস বাবা? মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, কি হয়েছে মা? আমায় নিয়ে দুশ্চিন্তা করছো? তোমার আশীর্বাদ যতক্ষণ আমার সঙ্গে আছে আমার কিছু হবে না মা। তুমি বলো মা, তুমি কি দেখেছো? বলো, আমায় বলো। মা যা বলে চলল তা শুনে আমি নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন, যেদিন তুই চলে গেলি সেদিন রাত্রেই স্বপ্নটা দেখলাম একজন কাপালিক শ্মশানে বসে কিশোর দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করছে, আর খারাপ অশুভ কাল শক্তিদের বশ করে রেখেছে। তারপর সে তার মহাযজ্ঞের আগুনে কি যেন সব ছড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ওই আগুনের রং লাল রক্তবর্ণ ধারণ করে জ্বলতে লাগলো। তারপর তার মধ্যে থেকে একটা কালো ঘন জমাট বাঁধা অন্ধকার বেরিয়ে এলো। এসে তার সামনেই উপস্থিত হলো। কাপালিক বলে উঠল, যে তোকে তোর স্থানচ্যুত করেছে সেই তারানাথকে তুই শেষ করে দিয়। তার পুরো গ্রাম এবং যেখান থেকে
তোকে বিতাড়িত করেছে সেই গ্রামকে তুই তছনছ করে দিয়ায়, আর সেই বজ্র কবচ উদ্ধার করে নিয়ে আয়। তার উপর শুধুমাত্র আমার অধিকার, আর যে সেটা হাসিল করতে চাইবে তাকে আমি শেষ করে দেব। এসব স্বপ্নের মানে কি বলতো তারানাথ? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কিন্তু আমি পেরেছি। মায়ের কথা শুনে ততক্ষণে আমি বুঝে গেছি সেই ক্রুদ্ধ লোমশ জলপিশাচটা তার মহাক্রোধ ও হিংসা নিয়ে সেই দুর্জন কাপালিকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার কাছ থেকে প্রবল শক্তি সঞ্চয় করে ফিরে আসছে এই দুই গ্রামের ক্ষতি করতে। আর এই সব তারই কুপ্রভাবের ফল। মাকে বললাম, ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, ও একটা দুঃস্বপ্ন মাত্র। আমি এখনই আসছি মা। বলে বেরিয়ে পড়লাম। সোজা গিয়ে উঠলাম অবিনাশ বাবুর দিঘির পাড়ে, যেখান থেকে আমি সেই পিশাচটাকে আশ্রয়চ্যুত করেছিলাম। আর সেই আশ্রয়রা গাছের গুঁড়িতে চোখ পড়তেই দেখলাম লম্বা লম্বা নখের আঁচড়। দেখে খুব একটা পুরনো বলে মনে হলো না। তাতে দেখলাম 11টা মোট নখের আঁচড় রয়েছে। এর মানে 11 দিনের মাথায় কি সে ধেয়ে আসবে প্রবল শক্তি নিয়ে? আর আজই হলো সেই 11তম দিন। তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অবিনাশ বাবুর কাছে গিয়ে বললাম, জমিদার মশাই, পুরো গ্রামের লোকদের বলুন দুটো গ্রামের সীমানায় যে বড় জমিদারি আমলের 8চালা কালী মন্দিরটা আছে, সবাইকে ওখানে আশ্রয় নিতে, আর তার সামনেও বড় করে শামিয়ানা খাটানোর ব্যবস্থা করুন। আজ রাতে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। অবিনাশ বাবুকে সব জোগাড় যন্ত্র করতে বলে সোজা বাবার কাছে গিয়ে কলসেমারি গ্রামের সীমানায় যে বড় কালী মন্দিরটা আছে সেখানে আশ্রয় নেওয়ার কথাও বললাম, এবং এও বললাম আজ রাত্রে কেউ এই গ্রামে নিরাপদ নয়। তারপর আপনি কি করলেন ঠাকুর মশাই? এই অত্যন্ত নিম্ন শ্রেণীর ক্ষমতা সম্পন্ন পিশাচি বলো বা ওই প্রতিহিংসা পরায়ণ আত্মসাৎকারী কাপালিকি বলো, তাদের হাত থেকে তো এই দুই গ্রামকে রক্ষা করতেই হবে। তাই শুরু করলাম প্রক্রিয়া করবার উপকরণ। কিশোরী বলল, উপকরণ? কি সেই উপকরণ? আবার সেই প্রশ্ন? কতবার তো বলেছি যে এইসব গুহ্য ক্রিয়ার কথা অদীক্ষিত কাউকে বলতে নেই। আর বললেও কি তোমরা বুঝবে? উপরন্ত ক্রিয়ার গুণ নষ্ট হয়ে যাবে। সবার প্রথমেই চাই দেহ বন্ধন। তাই দরকার যাই হর্তুকির মূল। এর সঙ্গে লাগে কালো ছাগরের ঘুরে লেগে থাকা মাটি। ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয়। ঘোড়ার পিছনের পায়ের লোম। আকন্দ কাঠের আগুন তৈরি করে মাটির ছোট্ট সরায় এই উপাদানগুলোকে পুড়িয়ে ছাই করতে হবে। আর লাগে রোহিণী নক্ষত্রে ধরে রাখা বৃষ্টির জল। যাই হোক, এ সমস্ত জোগাড় করে সন্ধে 7টা নাগাদ গ্রামের সীমানায় পৌঁছালাম। দেখলাম অবিনাশবাবু বিরাট আয়োজন করে রেখেছেন। মন্দিরের সামনের চারিদিকে মজবুত করে বেড়া দিয়ে তার ওপর বড় করে শামিয়ানা খাটানো হয়েছে। দুটো গ্রামের লোক তো আর একটা মন্দিরে ধরবে না, তাই এই ব্যবস্থা করা হয়েছে।
মন্দির থেকে কিছু মন্ত্রপুত ঘুঁটি এবং ত্রিশূল এনে শামিয়ানার চারিদিকে পুঁতে দিলাম, যাতে বাইরে থেকে কোনো অপশক্তি শামিয়ানার ভেতরে প্রবেশ করতে না পারে। আর অন্ধকার দূর করার জন্য অনেক হ্যারিকেন লণ্ঠন আর ঘরোয়া প্রদীপের ব্যবস্থা। আমি গিয়ে চারিদিকে 7 পা ঘুরে ঘুরে মন্ত্র উচ্চারণ করে ভালো করে গণ্ডি কেটে বেঁধে দিলাম। তারপর মহাযজ্ঞের স্থলের চারিদিকে ইট কাদা বালি দিয়ে বেষ্টনী করে নিলাম। আর তার ঠিক মাঝখানে হোমের জায়গায় রীতি অনুযায়ী একটা মনুষ্য অবয়ব তৈরি করে নিলাম। একধারে ঘিয়ের পাত্র, অন্য ধারে সমিত কাঠ, যেমন বেল, আকন্দ, যজ্ঞ ডুমুর ইত্যাদি। এছাড়া পান, সুপারি, কয়েকটা নারকল শালু দিয়ে মোড়া, আরো অন্যান্য হোমের সামগ্রী। এই সমস্ত উপাদানগুলোকে গুছিয়ে নিয়ে সেই গুঁড়ো প্রক্রিয়া শুরু করলাম। কিন্তু আমি তখনও জানি না যে আমার সঙ্গে ঠিক কি ঘটতে চলেছে। পার্থিব বা অপার্থিব যাই হোক না কেন, আমাকে তার প্রতিকার করতেই হবে। তার জন্য সর্বপ্রথম প্রয়োজন, আমরা যারা যজ্ঞে আহুতি দেব তাদের দেহ বন্ধন করা। আর বাকি গাঁয়ের লোকেদের তো আমি আগে গণ্ডি দিয়েই বন্ধ করে দিয়েছি। ওদের আর তেমন কোনো বিপদের আশঙ্কা নেই। এখন পালা আমার বাবা এবং অবিনাশ বাবুর। যেমনটা একটু আগেই বললাম, উপাদানগুলোকে আকন্দ কাঠের যজ্ঞের আগুনে পুড়িয়ে ধরে রাখা বৃষ্টির জলে সেই ছাই মেখে মন্ত্র পড়তে পড়তে তিলক পরিয়ে দিলাম দুজনের কপালে। ওং হিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে, ওং রুদ্র বীজং মহাশক্তি দেহ বন্ধনং কুরু কুরু স্বাহা। তাদের দেহ বন্ধ করা হয়ে গেলে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে নিজের দেহ বন্ধ করে নিলাম। ততক্ষণে রাত বেশ ঘনিয়ে এসেছে। সবাই অধীর আগ্রহে এবং আতঙ্কগ্রস্ত হয়ে অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য। আকাশ এমনিতে ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছিল, ফলে চাঁদের আলো প্রবেশ করতে পারছিল না। কিন্তু তারপরেও বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করলাম বাতাসটা কেমন যেন একটু বেশি ভারী ও গুমোট হয়ে উঠেছে। কাদার ওপর বালি ছড়িয়ে তৈরি করা যজ্ঞের বেদি, তার ওপর আকন্দ কাঠির আগুন সরু সরু হয়ে জ্বলছে। তাতে কুশি করে ঘি নিয়ে আহুতি দিচ্ছি আর মনে মনে মন্ত্র উচ্চারণ করে চলেছি। এমনি করেই ঘন্টা 2 কেটে গেল। আচমকা অনুভব করলাম বাতাসটা কেমন যেন একটা গন্ধে ভরে গেছে। কেমন গন্ধ তা তোমাদের ঠিক বোঝাতে পারবো না। গন্ধটা পাওয়া মাত্রই চন্দনে মাখিয়ে রাখা একটা রক্তকরবী যজ্ঞাগ্নিতে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে কর্কশ শব্দে একটা বাজ পড়ল। পর মুহূর্তেই বাজের সঙ্গে তাল মিলিয়ে শুরু হলো ভয়ঙ্কর ঝড় আর ইলশে গুড়ির বৃষ্টি। উফ, সে কি ঝড়! উত্তর উত্তর বাতাসের দাপট বাড়তেই লাগলো। তার সঙ্গে তালে তাল মিলিয়ে পড়তে লাগলো একটার পর একটা বাজ। অর্থাৎ বোঝা গেল সে আসছে, নিজের প্রতিহত স্পৃহা পূরণ করতে আসছে, নিজের বাসস্থান চ্যুত করার ক্ষোভ নিয়ে
আরো শক্তি সঞ্চয় করে সে কড়ায় গন্ডায় মিটিয়ে নিতে আসছে। হঠাৎ দেখতে পেলাম এই ঘন কালো অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসছে একটা বীভৎস লাল রক্তিম আভা, যেন আমাদেরকে গিলে খেতে আসছে। ধীরে ধীরে সেটা ছড়িয়ে যাচ্ছে আকাশে বাতাসে চারিদিকে। এই নাটকীয় দৃশ্য দেখে গ্রামবাসীরা সবাই চেঁচামেচি করে উঠতে লাগলো। আমি চিৎকার করে বললাম, কেউ ভয় পেও না, তোমরা জগদীশ্বরের কাছে প্রার্থনা করো, এ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখলাম সেই লাল রক্তিম আভা আগুনের স্ফুলিঙ্গ হয়ে মাটিতে ভূপতিত হয়ে শত শত খণ্ডে বিভক্ত হয়ে গেল। আর এই মাঠের মাঝখানে জমাট বাঁধা ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে থেকে যেন পাতাল ফুঁড়ে উঠে আসতে শুরু করলো শত শত অন্ধকারের দূত। সেই অন্ধকারের পিশাচ, যাদের জন্ম হয়েছিল সেই মৃত গর্ভের রক্ত পচা স্তন্য প্রাণ থেকে। তাদের গায়ের গন্ধ এত তীব্র যে যেন মনে হচ্ছে শয়ে শয়ে পচা ইঁদুর একসঙ্গে বাস করছে। তাদের শরীর দেখতে ঠিক যেন পোড়া ঝলসে যাওয়া বাঁদরের মতো। তাদের শরীর থেকে ঝরছে অজস্র মল কীটাণু। তাদের চোখ নেই, চোখের জায়গায় কালো গর্ত, পা উল্টো দিকে বাঁকানো, হাওয়ায় ভেসে বেড়ায়। জিহ্বা থেকে কুয়াশার মতো বিষাক্ত পচা লালা ঝরছে। তাদের হাতের আঙুলের নখ থেকে ঝরে পড়ছে কীট ভর্তি জমাট বাঁধা সাদা পুঁজের ন্যায় শ্লেষ্মা। একে একে ধেয়ে এলো আমাদের দিকে, কিন্তু গণ্ডির ভেতরে প্রবেশ করতে না পেরে আছাড় খেয়ে পড়ছে। আর সেই বিশ্রী পচা দুর্গন্ধ। বাবা আর অবিনাশ বাবুর দিকে চেয়ে দেখলাম তারা সব কাঠের পুতুলের মতো বসে আছে আর মনে মনে ইষ্ট নাম জপ করছে। হঠাৎ একটা জোরে বাজ পড়ার সাথে সাথে আকাশটাকে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলল। আর সেই ফাঁক দিয়েই বেরিয়ে এলো ক্রুদ্ধ প্রতিহিংসা পরায়ণ মহাডামুর তন্ত্রের সেই বুদ্ধিহীন আবেগহীন ভয়ানক নিষ্ঠুর অন্ধকারের জীবটা। প্রবল ক্রোধে গর্জন করতে করতে ধেয়ে আসতে লাগলো আমাদের দিকে। উফ, সে কি গর্জন! আর তার সাথে সাধুজির উল্লেখিত কাপালিকের চরিতার্থ সাধনের পৈশাচিক হাসি। আমি সেই তারানাথ, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত সেই তারানাথ তান্ত্রিক। এত সহজে কোনো কিছুতেই ভয় পাই না, কিন্তু সেই মুহূর্তেও আমার কেমন জানি হাত পা অবশ হয়ে আসতে লাগলো। একটা সেই অন্ধকারের কীট আমার দিকে ধেয়ে আসতেই শরীরের যতটুকু প্রাণ শক্তি ছিল সবটা একত্র করে যজ্ঞের আগুন থেকে একটা পোড়া কাঠ বের করে প্রবল জোরে মারলাম সেটার মাথায়। তারপর পুঁটুলি থেকে সেই বজ্র কবচটা হাতে নিয়ে গর্জন করে বললাম, আমি তারানাথ তান্ত্রিক, এই বজ্র কবচের শেষ উত্তরাধিকারী। এই বজ্র কবচের ওপরে তোদের এত লোভ, এত ক্ষোভ, এত প্রতিহিংসার নেশা, তার জন্য তোরা এই দুই গ্রামের সাধারণ অসহায় মানুষদের জীবন নিয়ে খেলছিস। এই নে তবে, বলে ডান হাতের তালুর মধ্যে ধাতব চাকতিটা রেখে হাতের মুঠো শক্ত করে চক্রের মতো ছুঁড়ে দিলাম। ছোড়ার সময় অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল।
ওং হিং ব্রজ রক্ষ রক্ষ ওং কৌশল কাজতং চক্রধারিণী রক্ষ রক্ষ চাহিমাং। মন্ত্রটা বলার সাথে সাথে দেখলাম সেই ধাতব চাকতিটা প্রবল জোরে ঘুরতে ঘুরতে বৃহৎ আকার ধারণ করেছে। এমন সময় অনেকগুলো পায়ের শব্দ এবং চারিদিক থেকে এক পাল শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দ শুনতে পেলাম, এবং তার ঠিক পরেই আকাশের দিগন্ত থেকে দুটো নীলাভ রশ্মি সেই চক্রের ওপর ঠিকরে পড়ল, পরেই আলোকিত করতে শুরু করলো। তারপর যা হলো তা বর্ণনা করার শক্তি আমার নেই, তাও চেষ্টা করছি। রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে চক্রের ক্ষমতা যেন বহুগুণ বেড়ে গেল। সাঁই সাঁই করে শব্দ করতে করতে সেটা ছুটে গেল অন্ধকার দূতের সর্দারের দিকে। কাপালিকের অট্টহাসি ততক্ষণে থেমে গেছে, আর সেই শয়তানটার গর্জন এখন বদলে গেছে রক্ত জল করা আর্তনাদে। চক্রটা ছুটে গিয়ে সেই জমাট বাঁধা অন্ধকারে আছড়ে পড়ল। প্রবল বর্জাঘাতের আওয়াজে দিকবিদিক আলোকিত হয়ে উঠল। এই আলোয় দেখলাম চক্রটা এই জমাট অন্ধকারটাকে কেটে খান খান করে দিয়ে উত্তর দিকে উড়ে চলেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঘন কালো জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর ঠিক পর মুহূর্তেই শুনতে পেলাম রক্ত জল করা একটা আর্ত চিৎকার। তারপরেই সব শান্ত হয়ে গেল। এক দীর্ঘ অভিশাপের পর যেন মুক্তি পেল এই দুই গ্রাম। কিশোরী বলল, কিন্তু ঠাকুর মশাই, ওই দুই নীলাভ রশ্মি যেটা আকাশ থেকে বেরিয়ে এসেছিল, সেটার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। তা আমি জানি না, কিন্তু এইটুকু দেখলাম মেঘের এক পাশে আমার মধুসুন্দরী দেবীর অবয়ব ভেসে উঠল, আর অন্য পাশে দেখতে পেলাম এক সৌম্য পুরুষ হাতে পাঁচন বাড়ি নিয়ে শুয়োরের পাল তাড়িয়ে চলে যাচ্ছে। পরের দিন খবর পেলাম উত্তর দিকের শ্মশানের এক সাধু তার দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। একদম বীভৎসভাবে মৃত্যু ঘটেছে, আর তার পাশে একটা কুটিরের মধ্যে থেকে বেশ কয়েকটা মাথার কুলি এবং পড়ে আছে জমিদার অবিনাশ বাবুর পুত্রের অচৈতন্য দেহ। রাস্তায় যেতে যেতে কিশোরী বলল, তবে যাই বলো, লোকটার গল্প বলার একটা অদ্ভুত ক্ষমতা আছে, বলতেই হবে, তা সত্যি হোক বা মিথ্যে। আমি আর কিছু না বলে চুপচাপ বাড়ির দিকে রওনা হলাম। শুনছিলেন ঈশ্বরচন্দ্র সার্বভৌমের কলমে কালচক্রের পিশাচ। গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন তারানাথের বাবা, এবং গল্প পাঠে রাজদীপ, কিশোরী, বিশ্বনাথ ও সিধুখুড়োর চরিত্রে স্বপন, তারানাথের মা কাকলি, সাধু ও গুরুদেবের চরিত্রে রাজু আঙ্কেল, কাপালিক ও অবিনাশ চাটুর্যের ভূমিকায় আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। মনে মনে বললাম, হতভাগা বিড়ালটা বাসনগুলো ছড়িয়ে ফেলে কি অবস্থাটাই না করেছে, কোথা থেকে ঢোকে কে জানে। লণ্ঠনের আলোয় দেখলাম রান্নাঘরের জানালা তো ভেজানো। হঠাৎ বাড়ির পিছন থেকে কেউ বিকট শব্দে অট্টহাসি করে উঠল।
আমাদের আজকের গল্পের স্থান, কাল, চরিত্র সবটাই সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নিছকই কাকতালীয়। গল্পে ব্যবহৃত কিছু সাউন্ড এফেক্টস ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে ভয়, অস্বস্তি কিংবা মানসিক অস্থিরতায় ফেলতে পারে। এবং আজকের গল্পে আছে তন্ত্র, মন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদি। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, দ্য নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য ঈশ্বরচন্দ্র সার্বভৌমের লেখা দ্বিতীয় গল্প, চারুবালার অভিশাপ। এর আগে আপনারা শুনেছেন তার লেখা প্রথম গল্প, কালচক্রের পিশাচ। তাহলে শুরু হচ্ছে চারুবালার অভিশাপ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, থামবারও অবকাশ নেই। প্রকৃতিদেব যেন আমাদের ওপর ভারী অপ্রসন্ন। তাই এই পুজোর মধ্যেও প্রবল বর্ষণ। অফিসে পুজোর ছুটি চলছে, হাতে তাই তেমন কোনো কাজ নেই। আরাম কেদারায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছি। এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী। কি হে ভাইয়া, খবর কি? হাতের ভিজে ছাতাটা দরজার পাশে রেখে কিশোরী ঘরে ঢুকলো। আমি বললাম, আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। ওফ, কতদিন পর তোমার দর্শন পাওয়া গেল। এই প্রবল বর্ষণে আর বাড়িতে বসে রাখতে পারলাম না হে, ছাতা নিয়ে তাই বেরিয়েই পড়লাম। তা হাতে কোনো কাজ আছে নাকি? বসে বসে চা খাওয়া আর দিবানিদ্রা দেওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই। ও তোমার দিবানিদ্রা দিয়ে আর কাজ নেই? চলো তারানাথের কাছে বিজয়াটা সেরে আসি। উত্তম প্রস্তাব। বেলা পড়ে এসেছে। জানলার বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম বৃষ্টিটাও খানিকটা ধরেছে। ধুতি আর পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লাম। মঠ লেনে পৌঁছে তালতলার চেনা হিন্দুস্তানির দোকান থেকে একশের রাবড়ি ও গলির মোড়ের ধারের দোকান থেকে অবশ্যম্ভাবী পাসিং শোয়ের প্যাকেটটা প্যান্টের পকেটে নিয়ে যথারীতি তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তার বাড়ি পৌঁছানো মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তারানাথ আমাদের দেখে বেজায় খুশি হয়ে উঠল। বলল, আরে এসো এসো, ভিতরে এসো, বসো। তোমরা দুটিতে কতদিন পরে এলে, এই তোমাদের কথাই ভাবছিলাম। বসো তোমরা, চা বলে আসি। তারানাথের হাতে রাবড়ির হাঁড়িটা দিয়ে আমি আর কিশোরী নড়বড়ে তক্তপোষের ওপর গিয়ে বসলাম। খানিকক্ষণ পর চা আসলো, সাথে মুড়ি আর বাড়িতে ভাজা কুচো নিমকি। চা আর মুড়ি খাওয়া শেষ হলে কিশোরী অভ্যাস মতো তার প্যান্টের পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের সামনে রাখল। তারানাথ তার মধ্যে থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে কয়েকটা টান দিতে লাগলো। তারপর বলল, আসলে এমন একটা বাদলার দিনে মনে মনে তোমাদের প্রতীক্ষায় থাকি। একমাত্র তোমরা এলেই দুটো গল্প স্বল্প করে বেঁচে থাকার রসদটুকু খুঁজে পাই। অথচ সারা জীবনটাই কাটিয়েছি কত রকমের বিচিত্র সব কাণ্ডের মধ্যে দিয়ে। আমার শৈশবে ভেসে ওঠা সেই গ্রাম, প্রথম যৌবনে পা দিতেই বেরিয়ে পড়া সাধু সঙ্গের উদ্দেশ্যে। তারপর সাধু সঙ্গের জীবন সব যেন ভাষা ভাষা মনে হয়। এখন তোমাদের এই গল্প বলার মধ্যে দিয়ে সেই সব স্মৃতি যেন ফিরে ফিরে পাই। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, অর্থের লোভই সব থেকে বড় লোভ, তাই না?
অর্থেনহি মনুষ্যানাং জীবনানতু মুক্তি। অর্থ মানুষকে বাঁচায়, কিন্তু মুক্তি দেয় না। তারপর থেমে চোখ তুলে বললে, এই কথাটা বোঝার ক্ষমতা সবার থাকে না। কিন্তু তুমি কোন প্রসঙ্গে কথাটা বললে? কিশোরীর এই প্রসঙ্গ একটু একটু আঁচ করতে পারলাম। খবর পেয়েছিলাম দিন কয়েক আগে কিশোরীদের পাড়ায় হরিনাথ দে বলে একজনকে নৃশংসভাবে খুন করা হয়। আদতে অমন সজ্জন ব্যক্তির কোনো শত্রু থাকতে পারে তা কল্পনাও করা যায় না। যতদূর শুনেছি সে যেমন দান ধ্যান করত, তেমনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ত। কত লোককে অর্থ দিয়ে সাহায্য করেছেন। পাড়ার সবাই জানত বিপদে পড়ে দে মশাইয়ের কাছে গেলে তিনি মুখ ফিরিয়ে নেবেন না। আর তাকে কিনা এই নৃশংসভাবে খুন। পুলিশ এখনো এ খুনের কোনো কুলকিনারাও করতে পারেনি, আদতে পারবে বলেও মনে হয় না। কিশোরী এই সমগ্র বিষয়টা তারানাথকে বুঝিয়ে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, এই যে নৃশংসভাবে খুনটা হলো, এসব পাতকদের কি কোনোদিন কোনো বিচার হবে না? প্রত্যুত্তরে তারানাথ বলল, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত। অর্থাৎ কেউ কর্মের ফল থেকে মুক্ত নয় কিশোরী। যে যেমন কর্ম করে ফল তেমনই তার পিছনে এসে দাঁড়ায়। যে আজ অন্যের রক্ত ঝরায়, কাল নিজের রক্তেই ধুয়ে যায়। কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। কর্মফল আমরা কেউই নির্ধারণ করতে পারি না কিশোরী। তার হিসেব রাখে অন্য এক শক্তি, যাকে আমরা অনেকে ঈশ্বর বা কাল বলি। কিশোরী মুখটা কাচুমাচু করে বলল, ও ঠাকুরমশাই, এবার খান তো দিন দয়া করে। আর বেশি শ্লোক শুনলে একেবারে অক্কা পাবো। তার চেয়ে আপনার সেই স্মৃতি থেকেই আজ একটা গল্প হবে নাকি? দেখুন, আজকের ওয়েদারটাও গল্প বলার জন্য একেবারে উপযুক্ত। জানি তোমরা এসেছো মানে গল্প না শুনে যাবে না। তারানাথ সিগারেটের শেষ টান দিয়ে সেটা দগ্ধাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালায় গুঁজে সে গল্প বলতে শুরু করলো। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, এমন সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, মাঝারি গড়নের চেহারা, পরনে এই মধ্যমানের ধুতি পাঞ্জাবি। চেহারায় তাকে ব্যক্তিত্ব সম্পন্ন সৌম্য পুরুষ বলে মনে হলেও পোশাক পরিচ্ছদে তার আসন্ন বিপদের দেশ স্পষ্টই ফুটে উঠেছে। এসেই তিনি পাংশু মুখে আমাকে জিজ্ঞাসা করলেন, আগে তারানাথ জ্যোতিষীর বাড়ি কি এটাই? আমি বললাম, হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। আসুন আসুন, বসুন, বলুন আমায় কি দরকার। সে তাড়াতাড়ি এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার তক্তপোষের এক কোণায় গিয়ে বসলো। থাক থাক, বলুন আমায় কি দরকার। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে বাঁচান। ঠাকুরমশাই, আমায় রক্ষা করুন। খুব বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। আহা, কি হয়েছে তা আমায় খুলে বলুন। আর মনে রাখবেন, কোনো তুচ্ছ ঘটনাও বাদ দেবেন না। আগে ঠাকুরমশাই, আমার নাম বিষ্ণুপদ রায়। আমি ঝিলামডিহি গ্রাম থেকে আসছি। এই কলকাতায় আমার একটা ছোট্ট মুদিখানার ব্যবসা আছে। রোজগারপাতি যা হয় তা নিয়ে সংসারটা মোটামুটি চলে যায়। ছোটবেলা থেকে বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই। বাপ মা গত হয়েছেন সেই কোন কালে। কুলিগিরি করে, লোকের ফাইফরমাস খেটে, দিনমজুরের কাজ করে একটু একটু করে পয়সা জমিয়ে কোনো রকমে আমার এই কলকাতায় মুদির ব্যবসাটা দাঁড় করিয়েছি।
মাথা গোঁজারও ঠাঁই বিশেষ নেই। কোনো রকমে পরিবার নিয়ে প্রত্যন্ত অঞ্চলে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। নিজের প্রথম জীবনে কাটা কষ্টটা আমার পরিবারকে আর দিতে চাই না। ভাগ্য আমার সাথ দিতে মুদির ব্যবসা থেকে কিছু বাড়তি রোজগার আমার হাতে এলো, কিন্তু তা দিয়ে কলকাতার একটা বাড়ির সিকিভাগও কেনা যাবে না। আদতে তা ইচ্ছাও আমার নয়। পরিস্থিতির চাপে কলকাতায় এসে থাকতে হলেও আমার মনটা কিন্তু সেই গ্রামেই পড়ে আছে। তাজা হাওয়া, মনোরম সান্নিধ্য পরিবেশ, সেটা কি আর এই কলকাতায় পাওয়া যায়? এই পয়সা দিয়ে ঝিলামডিহি গ্রামে এক ফালি জমি কিনে বাড়ি তৈরির কাজ শুরু করে দিলাম। ঘটা করে ভিত পুজো করলাম এক আঞ্চলিক পুরোহিতকে দিয়ে। বাড়ি নির্মাণ কার্য শেষ করার এক সপ্তাহের মধ্যে গৃহ পুজো করে নতুন বাড়িতেও উঠে গেলাম। প্রথম 10 দিন বেশ শান্ত মনোরম পরিবেশেই কাটছিল। নতুন গ্রাম, নতুন বাড়ি, নিজেদের মাথা গোঁজার ঠাঁই, এইসব নিয়ে পরিবারও খুব খুশি ছিল। বাদ সাধল 11তম দিনে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছি। সারাদিন খাটাখাটুনিতে খুব ক্লান্ত ছিলাম। মাথার ধারে লণ্ঠনটা টিপ টিপ করে জ্বলছিল। তখন রাত কত হবে জানি না, আন্দাজ মধ্যরাত। হঠাৎ বাড়ির ভেতর থেকে হুড়মুড়িয়ে কী সব অগোছালোভাবে পড়ে যাওয়ার শব্দ হলো। উঠে লণ্ঠনটা জোরে করে দেখি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সব এদিকে ওদিকে পড়ে আছে। মনে হলো কোথাও থেকে হয়তো একটা দমকা হাওয়া এসে পড়ে গেছে। গিন্নি আর আমি সেগুলোকে যথাস্থানে আবার গুছিয়ে রাখতে গেলাম। রাখতে রাখতে গিন্নি একবার বলার উদ্যোগ করছিল যে ঘরে এমন হাওয়া কি করে এলো, দরজা জানলা তো সব বন্ধ। আমি তার কথায় বিশেষ আমল না দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। সেদিন রাত্রে আর কিছু ঘটল না। পরের দিন রাত্রে খাওয়াটা একটু চাপ হয়ে গিয়েছিল, ফলে আমাকে বাগানে যাওয়ার দরকার হয়ে পড়ল। গাড়ু হাতে একটা গামছা পেঁচিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম। যথারীতি কার্য সম্পন্ন করে বাড়ির সামনে পাবলা গাছটার দিকে একবার কি জানি চোখ গেল। যেতেই বুকটা ধড়াস করে উঠল। দেখলাম 2 ডালের ফাঁক দিয়ে এক জোড়া জ্বলন্ত আগুনের ফুলকি অত্যন্ত তেজের সাথে জ্বলে আবার থপ করে নিভে গেল। আমি আর কাল মাত্র বিলম্ব না করে ঘরের মধ্যে ঢুকে খিল দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। গিন্নিকে আর এসব কিছু বললাম না, পাছে সে ভয় পায়। যাই হোক, ঘন্টা 2 চোখে ঘুমটা জড়িয়ে এসেছে। এমন সময় রান্নাঘরে আবার ঝনাত ঝনাত করে রাখা এঁটো বাসনগুলো সজোরে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি গিন্নি অঘরে ঘুমোচ্ছে। বুঝলাম সারাদিনের অক্লান্ত পরিশ্রমে তার ঘুম ভাঙেনি। সাহসে ভর করে লণ্ঠনটা নিয়ে রান্নাঘরে উঁকি দিতেই দেখলাম সারাটা রান্নাঘর বাসনে ছড়িয়ে পড়ে আছে। মনে মনে বললাম, হতভাগা বিড়ালটা বাসনগুলো ছড়িয়ে ফেলে কি অবস্থাটাই না করেছে, কোথা থেকে ঢোকে কে জানে। লণ্ঠনের আলোয় দেখলাম রান্নাঘরের জানালা তো ভেজানো। হঠাৎ বাড়ির পিছন থেকে কেউ বিকট শব্দে অট্টহাসি করে উঠল। সে হাসি শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। কি বলবো ঠাকুর মশাই। তারপর কোথা থেকে একটা দমকা হাওয়া এসে আমার হাতের লণ্ঠনটা নিভিয়ে দিল। খুরখুট্টি অন্ধকারে কোণে দেখতে পেলাম 2 লাল আগুনের গোলা দপ করে জ্বলে আবার নিভে গেল। আর সেই সঙ্গে
সাদা কালো আবছা একটা মনুষ্য অবয়ব চোখের সামনে ফুটে উঠল। এক পলকে যতটুকুনি দেখলাম তাতে একটা নারী অবয়বের মুখশ্রী বলেই মনে হলো। এইসব দেখার পর কি আর রাতে ঘুম আসে ঠাকুরমশাই? কোনো রকমের রাতটা কাটিয়ে চলে এসেছি আপনার কাছে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। শেষ জীবনে মাথা গোঁজার একটা আশ্রয় করতে গিয়ে এ কোন বিপদে পড়লাম। ঠাকুরমশাই, আপনি আমার সাথে আমার গ্রামে চলুন। আচ্ছা বেশ, তবে তাই হবে। এখন আপনি ফিরে যান, একটা কাগজে ঠিকানা লিখে দিয়ে যান। আমার কিছু সাধারণ দ্রব্যাদির দরকার, তা জোগাড় যন্ত্র করে আমি শীঘ্রই আসছি। এই বলে লোকটাকে বিদায় দিয়ে জোগাড় যন্ত্র করতে লাগলাম। কিশোরী বলল, আগে কি জোগাড় করলেন? খুবই সাধারণ কর্মের জিনিস। এই যেমন ধরো তাম্রপাত্র, গঙ্গা জল, এছাড়া চন্দন, অশ্বত্থ, যজ্ঞডমুর, শ্বেত সর্ষ, শ্বেত আকন্দ, শ্মশানের কাষ্ঠ, এইসব আর কি। বিষ্ণুপদ এর কথায় একটা অপ্রাকৃতিক বা অলৌকিক কিছু অনুমান করতে পারলেও কি ঘটেছে তা সঠিক অনুমান করতে পারলাম না। পরের দিন খুব ভোরে উঠে ঝিলামডিহি গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। সে এক চমৎকার গ্রাম, চারিদিকে সবুজ, পুকুর ভর্তি মাছ, সব মিলিয়ে একটা মনোরম গ্রাম্য পরিবেশ। এইরকম জায়গা থেকেই তো জীবনের আসল মজা। দুপুর নাগাদ গিয়ে পৌঁছলাম বিষ্ণুপদর বাড়িতে। ছোট্ট এক ফালি জমির উপর চুন সুরকির গাঁথুনি করা একতলা ছাদাটা ঘর, সামনের বারান্দার কিছুটা ফাঁকা জায়গা। উঠোনে পা দিতেই আমাকে দেখে ছুটে এলো বিষ্ণুপদ। ঠাকুরমশাই? আমার হাত দুটো জড়িয়ে ধরে সে বলল, ঠাকুরমশাই আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। আমি ভিতরে গিয়ে হাত পা ধুয়ে বাড়ির দালানে বসলাম। এক পাশের একটা ঘরে আমার থাকার ব্যবস্থাও করা হলো। সত্যি যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখল না বিষ্ণুপদের বাড়ির লোক। দুপুরে পদ্ম কাটা কাঁসার থালার উপর সাজিয়ে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের মধ্যেখানে একটা ছোট্ট বাটিতে দেশি গাওয়া ঘি, এছাড়া সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, ডালনা আর মাছের বিভিন্ন পদ বাটি করে সাজানো। শেষ পাতে এক ঘটি খাঁটি গরুর দুধ, সন্দেশ আর মর্তমান কলা। আমি বললাম, আরে করেছোটা কি? এত খাবার কি মানুষে খেতে পারে নাকি? বিষ্ণুপদ বলল, আগে ওটুকু খান। খাওয়া দাওয়ার শেষে বিকালের দিকে বিষ্ণুপদ আমাকে নিয়ে গ্রাম ঘোরাতে গেল। সেও খুব বেশি দিন হয়েছে আসেনি। নদীর ধারে এসে সবুজ ঝোপঝাড়, দু চোখ ভরে দেখতে লাগলাম। ছোট্ট নদী হলেও স্রোত রয়েছে, তার ধার থেকে মৃদুমন্দ বাতাস বইছে। সন্ধে নামতেই আমরা বাড়ি ফিরেই দেখি বিষ্ণুপদের স্ত্রীর মুখ ফ্যাকাশে। সে আমাকে বলল, সন্ধ্যের মুখে নাকি বাড়ির ছাদে ঢুক ডাক করে কি যেন নুড়ি পাথরের মতো পড়তে থাকে। অতিরিক্ত আতঙ্কে তাদের চেহারা কেঁপে কেঁপে উঠছিল। সে অবাক হয়ে তার স্বামীর মুখের দিকে তাকালো। সে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, আরে ও কিছু না, কোনো ছেলে ছোকরা হয়তো ঢেলা টেলা ছুঁড়েছে, আর নয়তো কোথাও থেকে উড়ে এসে পড়েছে। ও কিছু না। রাত হয়েছে, পরিবেশ থেকে নৈশ পোকামাকড়ের কলরব ভেসে আসছে, আর বহু দূর দূর থেকে কয়েকটা শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। সবে খেতে বসেছি, পাশেই বিষ্ণুপদ বসে আছে।
হঠাৎ কোথাও কিছু নেই, কোথা থেকে একটা ঝোড়ো দমকা হাওয়া বয়ে এলো, আর সঙ্গে সঙ্গেই ধপ করে কি একটা পড়ার শব্দও শুনতে পেলাম। তড়িঘড়ি আমরা বাইরে বেরিয়ে এসে দেখি মাথা কাটা একটা পচা কুকুরের দেহাবশেষ সেই বাবলা গাছটার গোড়ায় পড়ে আছে, এবং সেই সঙ্গে কয়েকটা দাঁড় কাক বিকট শব্দ করতে করতে সেই বাবলা গাছ ও বাড়ির উপর দিয়ে ঠায় যেন মিলিয়ে গেল। বাবলা গাছটার মাথার দিকে তাকিয়ে দেখি ঠিক যেমনটা বিষ্ণুপদ বলেছিল, ঠিক সেই রকম দুটো লাল আগুনের ফুলকি জ্বলে উঠে আবার নিভে গেল, এবং প্রায় সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা রক্ত হিম করা বিকট কান্না। যেন অতি কষ্ট আর তীব্র যন্ত্রণা মিশে সৃষ্টি করেছে এই বুক ফাটা কান্নার আর্তচিৎকারে। বিষ্ণুপদের বউ ঘরের ভেতর থেকে তাড়াতাড়ি করে বাইরে এসে এইসব কাণ্ড দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা তৎক্ষণাৎ তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে আসি, জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। বিষ্ণুপদর মুখও ফ্যাকাশে, স্পষ্টতই ভয়ের ছাপ তার মুখে। কোনো রকমে সে জিজ্ঞাসা করলো, এসব এসব কি হচ্ছে ঠাকুরমশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তখন বললাম, চিন্তা করো না, আমি দেখছি, তোমরা এখন একটু বিশ্রাম নাও। সেই রাতটা কোনো রকমে কাটালাম। সকালে উঠে বিষ্ণুকে বললাম, শোনো, তুমি তো এখানে নতুন এসেছো তাই না? তা তোমার গ্রামের মধ্যে এখানে সবচেয়ে বড়, মানে বয়সে বড় বুড়ো মানুষ কে তুমি চেনো? যে ধরো মোটামুটি এই গ্রামের সব খবরই রাখে বা আগে রাখতো। আগে ঠাকুরমশাই, এমন কাউকে তো আমি ঠিক চিনি না। তবে গ্রামের সীমান্তে সিধু জ্যাঠা হয়তো কিছু জানলেও জানতে পারে। তার বয়স খুব কম করে হলেও এই 90-এর কাছাকাছি তো হবেই। ঠিক আছে, তার কাছে কি আমায় নিয়ে যেতে পারবে? আগে ঠিক আছে, চলুন। দুজনে মিলে রওনা হলাম সিধু খুড়োর বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ির কাছে যেতেই দেখলাম একজন বয়স্ক লোক। এখন মাজা পড়ে গেলেও দেখে মনে হলো এক সময় বেশ সৌম্য পুরুষ ছিলেন। তক্তপোষের উপরে শুয়ে রোদ পোহাচ্ছে। আমরা কাছে যেতেই সে বলল, কে কে তোমরা বাবারা? বিষ্ণুপদ বলল, আগে জ্যাঠামশাই, আমি আপনাদের গায়ে মাসখানেক হবে নতুন বসত বাড়ি করে রয়েছি। আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা, তো বলো বাবারা, আমার কাছে কি দরকার? কি জ্যাঠামশাই, আমি হলাম তারানাথ চক্রবর্তী। সামান্য সাধু সঙ্গ করেই বেড়াই। এই দিন কয়েক বিষ্ণুপদের বাড়িতে অতিথি হয়েছি, তা আপনার কাছে একটা কথা জানার জন্য এসেছি। আশা করি গ্রামের সমস্ত কথাই আপনি জানেন। আগে হ্যাঁ, সে জানি কিছু কিছু। চোখের সামনে গ্রামের কত কিছুই তো ঘটে যেতে দেখেছি। আচ্ছা, ধরুন আপনার এমন কি কোনো ঘটনা মনে পড়ে? এই যেমন ধরুন অত্যন্ত কষ্টদায়ক কিছু, মানে কোনো মহিলা খুব কষ্ট পেয়ে বা কোনোভাবে তীব্র যন্ত্রণা নিয়ে
মৃত্যুবরণ করেছে এমন কিছু? না না, তেমন তো কিছুই মনে পড়ছে না। এমন কিছু ঘটেছে বলে তো মনে হয় না। একটু একটু ভালো করে চেষ্টা করে দেখুন না, মনে করার এমন কোনো ঘটনা মেয়েটা কোনোভাবে অত্যাচারিত হয়েছিল। পুরো এ কথা শোনার পর তার দড়ি বাঁধা পুরু কাঁচের চশমার ফ্রেমের উপর দিয়ে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে কি যেন ভাবলেন, তারপর বললেন, না না, মনে করতে পারছি না। কি এইরকম কোনো ঘটনা? হ্যাঁ হ্যাঁ, এইরকম যেন একটা কি মনে পড়ছে খুব ছোটবেলায়। তখন আমার বয়স হবে তা 16 কি 17। আমাদের জমিদার রুদ্রপ্রতাপ রায়ের ছেলে প্রতাপাদিত্য রায়ের বিয়ে হয় এক তরুণীর সাথে। তার নাম কি নাম যেন? হ্যাঁ হ্যাঁ, চারুবালা। কিন্তু স্বামীর সংসারে এসে তার সুখ হলো না। তার স্বামী মদ্যপ এবং অত্যন্ত বদ স্বভাবের, কিন্তু কেউ জমিদার ছেলের সম্পর্কে কিছুই বলতো না, পাছে জমিদারের রোষে পড়ে যায়। কিছুদিন পর চারুবালা সন্তান সম্ভবা হলো। কোনো এক দুষ্ট তান্ত্রিক এসে গণনা করে বলল যে সন্তান আসছে তা নাকি তাদের বংশের জন্য অমঙ্গল ঘনিয়ে আনবে। তাই তার পৃথিবীর আলো দেখার পূর্বেই মা ও তার গর্ভের সন্তানকে পুড়িয়ে মেরে ফেলতে হবে, না হলে এই জমিদার বংশের কাল নিশ্চিত। দুষ্ট তান্ত্রিকের এই কথা শোনা মাত্রই তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে তার হাড়গোড় একটা কলসিতে ভরে পূব পাড়ার ধুধু প্রান্তরে মাটির তলায় পাথর গেঁথে সমাধি করা হয়, যাতে তার কুনজর জমিদার বংশের ওপর না পড়ে। তখন এই অঞ্চল ছিল শুধুই ফাঁকা প্রান্তর। কোথায় সে জমিদার বাড়ি আর তার বংশ, আজ আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না। সব সাফ হয়ে গেছে। আসলে এমনটাই যে হবার ছিল। দুষ্ট তান্ত্রিকটা আর কেউ নয়, আমাদেরই পাশের গ্রামের রমাপতি। জমিদারের রোষনলে পড়ে স্ত্রী পুত্র সহ গোটা পরিবারটাই নষ্ট হয়ে যায় তার। রমাপতি কোনো রকমে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। সেই পরে তান্ত্রিক হয়ে জমিদার বংশের প্রতিশোধ নেয়। তারপরে
যে কজন জনবসতি নতুন করে গড়ে উঠেছে তারা এসবের কিছুই জানে না। হাতে গোনা যে কজন জানতো তাদেরও কেউ আজ আর বেঁচে নেই। যে কাঠায় মাপ সে কাঠায় শোধ, বুঝলে না? তাই জমিদার বংশের এমনটাই হলো। যাই হোক, এবার লক্ষ্য করলাম এই সব শুনে বিষ্ণুপদ একেবারে থ হয়ে গেছে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুকনো মুখে সে বলল, এসব এসব কি বলছেন ঠাকুরমশাই? আপনি কিছু বুঝতে পারছেন? মুখে শুধু বললাম হ্যাঁ, কিন্তু মনে মনে আমি ততক্ষণে দুয়ে দুয়ে চার করে ফেলেছি। কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার এখানে দুয়ে দুয়ে চার করার কথা তো ঠিক বুঝতে পারলাম না। আমাদেরকেও একটু আলোর মুখ দেখান। হ্যাঁ শোনো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমরা এত সহজে ধরতে পারবে না। আজ থেকে প্রায় 70-80 বছর আগেকার কথা। জমিদারি বংশের এই কুকীর্তি তখনকার প্রজাদের মধ্যে জানতে পারলেও পরে সবাই জমিদারের রোষের ভয়ে কুলুপ দিয়ে রইল। ক্রমে তা দ্বিতীয় প্রজন্মের মুখে পৌঁছায়নি। আস্তে আস্তে সব জায়গায় সবাই বসতি গড়ে তোলে। আর বর্তমানে যে জমিতে এখন বিষ্ণুপদরা বাড়ি বানিয়ে রয়েছে সেই জমির তলায় সমাধিস্থ করা হয়েছিল চারুবালাকে। এর আগে যাদের ছিল তারা কেউ এখানে বসত বাড়ি নির্মাণ করেনি, খালি পরিত্যক্ত জমি ছিল। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? আমি বললাম। কথা শেষ করে আমরা সিধুখুড়ার বাড়ির থেকে বিদায় নিলাম। রাস্তায় যেতে যেতে বিষ্ণুপদকে বললাম, শোনো, যদ্দূর শুনলাম তাতে আমার অনুমান তোমারই বাড়ির সামনে বা ওই সংলগ্ন কোনো জায়গায় সমাধিস্থ করা হয়েছিল চারুবালাকে। আগে এ কথা গ্রামের হাতে গোনা দু একজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই তাদেরই মধ্যে একজন হলো এই সিধুখুড়ো। না হলে বসত করার আগেই এই ঘটনার কথা জানা যেত। এখন কি করব ঠাকুরমশাই? ওকে মুক্তি দিতে হবে। এই জন্যই জীব্য যন্ত্রণা ও কষ্ট নিয়ে বারবার তোমাদের কাছে সে ফিরে আসে। ও তোমাদের কাছে মুক্তি চায়। কিন্তু তা কি করে সম্ভব ঠাকুরমশাই? শোনো, আজ রাতেই কাজটা করতে হবে। তুমি একটা কোদাল আর গাঁইতি জোগাড় করে রাখো। একটা শাবল হলেও মন্দ হয় না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা এই কাজ ছাড়ব। তার আগে আমি তোমার বাড়ি আর বাবলা গাছের সীমানা ধরে মন্ত্র পড়ে গণ্ডি কেটে দেব। আমি ততক্ষণ জায়গাটা একটু অনুমান করে আসি। আচ্ছা ঠাকুরমশাই, মজুরদের কাউকে বলবো এই মাটি খোঁড়ার জন্য? না, ভুলেও কাউকে কিছু বলার দরকার নেই। তাছাড়া জানাজানি হয়ে গেলে একটা উৎসাহ রটতে পারে। তোমাকেই কষ্ট করে খোঁড়াখুঁড়ি করতে হবে ভাই। দরকার পড়লে আমি তোমার হাতে সাহায্য করব। না না ঠাকুরমশাই, কি যে বলেন, আমিই করে নেব। বেশ, তবে তাই হোক। সন্ধে গড়িয়ে রাত গড়ালো। আগেই আমি গণ্ডি দিয়ে দিয়েছি যাতে অশুভ কিছু প্রবেশ করতে না পারে। অপেক্ষা করছি আর একটু রাত নিঝুম হওয়ার জন্য। যথারীতি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। ঘণ্টা দেড়েক পর বোঝা গেল বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে। আমি আর বিষ্ণুপদ উঠে পড়লাম। তারপর কোদাল গাঁইতি শাবল নিয়ে চললাম বাড়ির উঠোনের সামনে সেই বাবলা গাছের তলায়। বিষ্ণুপদ জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, কোন জায়গায় আছে বলে অনুমান আপনার? বিষ্ণুপদ, এই বাবলা গাছের গোড়ায় খোঁড়ো। তারপর আমরা খোঁড়া শুরু করলাম।
হাত দুই খোলার পরেও কিছু পাওয়া গেল না। আরো হাতখানি খোলার পর বিষ্ণুপদ বলল, ঠাকুরমশাই, কিছুই তো পাওয়া যাচ্ছে না। আমারও বুকের মধ্যে কেমন যেন একটু ধুকপুকানি হচ্ছিল। পাছে যদি আমার অনুমান ভুল হয়, যদি অন্য কিছু হয় তাহলেই তো সর্বনাশ। সঙ্গে সঙ্গে আমি মধুসুন্দরী দেবীর নাম নিতেই তার অস্তিত্বের টের পেলাম। আরও বেগদ্রেড়ে খোঁড়ার পর চুন সুরকি দিয়ে গাঁথুনির একটা পাথরে ঘা লাগলো। শাবল দিয়ে পাথরটা চাট দিয়ে ভেঙে ফেলতেই নজরে পড়ল ভেতরে একটা মাটির পাত্র। সেটা অতি সন্তর্পণে আস্তে আস্তে উপরে তোলা হলো। তারপর মাটি ফেলে জায়গাটা ভরাট করে আমরা রওনা দিলাম বিসর্জনের উদ্দেশ্যে। গ্রামের ছোট্ট নদী, কিন্তু স্রোত বেশ রয়েছে। বিষ্ণুপদ জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুরমশাই, এবারে আমরা কি করলে তার আত্মা শান্তি পাবে এবং আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো? তার একমাত্র উপায় হলো শুদ্ধভাবে অস্থি বিসর্জন করা। বিসর্জন দিয়ে হাঁড়িটাকে ফাটিয়ে উঠে আসবো, নাকি দুটো আলাদা আলাদা বিসর্জন দেব? ওটি করা যাবে না। গরুর পুরাণে এর উল্লেখ আছে, যে দেহের অবশেষ ভগ্ন হয় তার শান্তি ব্যাহত হয়। যে একত্রে জলে দত্ত হয় সেই মুক্তি পায়। অভিন্নান্য বিসর্জনং শান্তং দাদাতি আত্মননঃ। ঠিক আছে ঠাকুরমশাই। তারপর গৃহস্বামী বিষ্ণুপদ রায় একদিকে অশ্রী বিসর্জন দিচ্ছেন এবং আমিও মন্ত্র পাঠ করতে লাগলাম আত্মার মুক্তি কামনায়। ওং নমঃ ভগবতী গঙ্গে স্বর্গারোহণং কুর্বন্ত অশ্বমৃত। কিন্তু ঠাকুরমশাই, আপনি কিভাবে নিশ্চিত হয়ে বললেন যে ওই বাবলা গাছের নিচেই সমাধিটা পাওয়া যাবে? তোমাদেরকে তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবী এইসবের কিছু কিছু ক্ষমতা আমাকে দান করেছেন। আমি যে কোনো জায়গায় পা দেওয়ার সাথে সাথে একটা কিছু অনুভব করতে পারি বলতে পারো। সন্ধেবেলায় আমি যখন বিষ্ণুপদের কাছ থেকে ফিরে এসে বাবলা গাছের তলায় এসে দাঁড়াই, ঠিক তখনই আমি এর অস্তিত্বের টের পাই যে চারুবালার অর্ধদগ্ধ দেহটি এখানেই সমাধিস্থ করা হয়েছে। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আর কি, পরদিন সব একেবারে শান্ত নির্মল। সকালবেলা আবিষ্কার করলাম যেন কি একটা জিনিসের আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। বাবলা গাছে কত রকমের নাম না জানা পাখিরা এসে কিচিরমিচির শব্দ করছে। তারপর আবার বেরিয়ে পড়লাম সাধু সঙ্গের উদ্দেশ্যে। বেরিয়ে আসার সময় বিষ্ণুপদকে বলে এলাম কিছুদিন পর চারুবালা ও তার সন্তানের নামে গয়ায় একটা পিণ্ডি দানের ব্যবস্থা করতে। আজ এই পর্যন্ত থাক। কি মন ভরল না, তাই না? ঠিক আছে, দুঃখ করো না। পরের বার না হয় এর থেকেও কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদেরকে বলবো, কেমন? এই কিশোরী, চলো চলো। চলো। শেষ হলো ঈশ্বরচন্দ্র সার্বভৌমের কলমে চারুবালার অভিশাপ। গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে তারানাথ, রাজু আঙ্কেল, কিশোরী, স্বপন, গল্প পাঠে ও সিধু খুড়ো, রাজদীপ এবং বিষ্ণুপদ চরিত্রে আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দি নাইট অফ থ্রিলসের সকল শ্রোতাদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।